একটার পর একটা দিন এগিয়ে যায়, একটার পর একটা মাস চলে যায়, সপ্তাহ তো চাই, সঙ্গে তাড়াতাড়ি করে যেন পরীক্ষাটা ছুটতে ছুটতে এগিয়ে আসে। এই রকম পরিস্থিতিতে ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো, যারা নতুন এসছো, যারা পুরনো এসছো, তাদের সবাইকে বলছি, মন দিয়ে ক্লাসটাকে দেখো। পুরনো ক্লাসগুলোকে, মানে পিছনের ক্লাসগুলোকে তোমরা একটু ফলো করো। বিভিন্ন রকমের স্টাডি টিপস পাবে, এক্সাম টিপস পাবে, বিভিন্ন রকম গাইডেন্স পাবে। আর আজকের ক্লাসে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। সেটা কি কাজে লাগে? এই সেলফ অ্যাসেসমেন্ট আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কতটা তৈরি। আর এই সেলফ অ্যাসেসমেন্টের করতে গেলে, এই কাজটা করতে গেলে সবার আগে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে চেকলিস্ট। আমি কতটা তৈরি তার চেকলিস্ট। প্রিপারেশান যেটা হচ্ছে তার একটা চেকলিস্ট তৈরি করা। সেই চেকলিস্ট কিভাবে হবে এবং কি তোমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবে কোনটা করতে হবে, ঠিক আছে? আর এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার মনের ভয় অনেক কেটে যাবে। মনে হবে যে ঠিক আছে, আমার না পারা, না বোঝা অংশ আছে, সমস্যার অংশ আছে, কিন্তু সেইগুলো এইগুলো। কিন্তু টোটাল জিনিসটা যখন মিলে মিশে এক জায়গায় হয়ে থাকে তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না, এবং তখনই পরীক্ষার টেনশনটা হতে থাকে। আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে এটাই আজকে তোমাদেরকে শেখাবো। যেটা শেখাবো তার নাম হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশন কতটা সঠিক হচ্ছে। তাহলে এই সেলফ আমরা এই গত ক্লাসগুলোকে তোমাদেরকে দেখালাম যে কিভাবে রিভাইজ দিতে হবে। তাহলে রিভাইজ দেওয়ার পরেও আমি তৈরি কতটা, পরীক্ষাতে আমার কত নম্বর আমি পেতে পারি, সেটা যদি আগেই বুঝে যাও তাহলে তো চাপটাই হালকা হয়ে যাবে। এই সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমাদের যেটা প্রয়োজন, ক্লাসটা খুব ছোট কিন্তু মন দিয়ে দেখো। আমাদের যেটা দরকার সেটা এখানে সব থেকে বেশি আমাদেরকে, আচ্ছা এই অংশটাকে মুছে দিই। এবার তোমরা দেখো যে এই কাজটাতে সব থেকে বেশি আমাদের মানে হেল্প করে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে যে কোনো বইয়ের সূচিপত্র। আচ্ছা, এই সূচিপত্রে 1, 2, 3, 4 করে চ্যাপ্টার থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে হেল্প করে জিনিসটাতে যে আমাদের কতটা কি কোন চ্যাপ্টারে কতটা তৈরি আছে না আছে, কিন্তু কাজটা এতটা এরকমভাবে করলে হবে না। সূচিপত্র থেকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে বিষয় তালিকা বা চ্যাপ্টার্স। এটা এইভাবে লিখি, চ্যাপ্টার বলেই লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই চ্যাপ্টারে আবার ভাগ ভাগ করে দেওয়া থাকে অনেক সময়, সেটা হচ্ছে বিষয় তালিকাগুলো থাকে। এই অবধি বুঝলে তো? কিন্তু আমাদের ভালো রেজাল্ট করবার জন্য মূল কাজগুলো কটা সেটা আগে বুঝতে হবে, সেইটার মাধ্যমে তৈরি হবে কিন্তু চেকলিস্ট। এই অংশটাকে প্রথমে মনে রেখে দাও যে সূচিপত্র নিয়ে আমাদের একটা কাজ আছে। কি কাজ আছে সেটা পরে আসছি। আমাদের ভালো রেজাল্টের কাজগুলো কি কি, মূল কাজগুলো তোমরা ভালো করে মনে রাখো এবং পারলে লিখে নাও, ঠিক আছে? এক হচ্ছে বই পড়া। তোমরা মাধ্যমিক হও, 11 হও অথবা 12 হও,
যা যা কিছুই হও না কেন, ক্লাস 9 হও, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু থিওরিটা একই। এক হচ্ছে বই পড়া, দুই হচ্ছে এই বইয়ের থেকে ভালো করে মার্কিং করা। আচ্ছা, এটাকে 2 হবে না, এটা আমি 3 রাখছি, ঠিক আছে। 2তে আসবে এখানে কনসেপ্ট, মানে বইটাকে পড়া প্রথমে, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি অন্য ক্লাসে। যারা দেখোনি, নতুন দেখছো, তাদের জন্য বলছি, আগে বইটাকে পড়তে হবে অন্তত 3 বার, এক একটা চ্যাপ্টারকে 3 বার করে মিনিমাম পড়তে হবে। তুমি অনেক কিছু বোঝো অথবা না বোঝো, চ্যাপ্টারটাকে 3 বার করে পড়ে বইটাকে শেষ করো, এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে কনসেপ্ট, ওই বইয়ের যে না বোঝা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোকে, কনসেপ্টগুলোকে রেডি করা। 3 নম্বর কাজ হচ্ছে মার্কিং। এইটা হতে পারে হাইলাইট করা, হাইলাইট পেন দিয়ে হাইলাইট করে দিলে। এটা কিসের থেকে করবে? এটা করবে টেস্ট পেপারের সঙ্গে কনসাল্ট করে, বা অ্যাভেলেবেল যত কোশ্চেন পেপার বা যা কিছু আছে। এই 3টে কাজ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের কাজ থাকছে কি? নোটস। এই নোটস অংশের মধ্যে আমি একটা নতুন পাতা নিয়ে নিই, না হলে এইখানটায় অনেকটা হয়ে গেছে। এই নোটস অংশের মধ্যে কি থাকছে? নোটস অংশে থাকছে, এটা 4 নম্বর পয়েন্ট ছিল, নোটসে থাকছে শর্ট নোটস। দুই থাকছে লং কোশ্চেনের, লং কোশ্চেন যেগুলো আছে তার পয়েন্টস, কোশ্চেন এবং পয়েন্টস। তার সাথে যদি তোমরা কোনো রকম নিজেদের মাথা খাটিয়ে যদি কোনো রকম ছবি বা ধরো কোনো রকম ছড়ার আকারে যেগুলো হয়, যে নেমোনিক্স যেগুলোকে বলা হয় সেগুলো, বা ধরো মাইন্ড ম্যাপ, ঠিক আছে, এইগুলো, তাহলে এই কাজগুলো হয়ে যাওয়ার পরের কাজ থাকছে আমার পড়ে কোনটা? রিভাইজ। এই টোটাল জিনিসটাকে রিভাইজ দেওয়া। 6 নম্বর কাজ কি থাকছে? মুখস্থ। মুখস্থ করা, ঠিক আছে। তাহলে আবার একটা নতুন পৃষ্ঠা নিয়ে এখান থেকে দেখো, তাহলে আমাদের মূল কাজ কিন্তু 3 প্রকার। এক হচ্ছে পড়া, এইভাবে ভাগ ভাগ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ক্লাসটা মন দিয়ে দেখো, উপকার দেবে। 2 হচ্ছে এই পড়ার সাথে উপকরণ জোগাড়, উপকরণ জোগাড় করা বা রেডি করা, বলো রেডি করা। 3 হচ্ছে নোট নেওয়া। 4 হচ্ছে রিভাইজ। এই মেনলি এই কাজগুলো থাকছে। তাহলে আমি চেকলিস্ট এবার কিভাবে করব, কিভাবে আমি পড়াটাকে মানে এমনভাবে নিয়ে যাব যাতে কোনো রকম কোনো দিক থেকে আমার স্লিপ না খায়, কোনোটা যেন মিস্টেক না হয়, কোনোটা যেন বাদ না পড়ে, কোনো অংশটাই যেন বাদ না পড়ে, ঠিক আছে। তাহলে এই চেকলিস্টের মধ্যে আমার কি হবে? ঠিক এইভাবে কিন্তু আমরা দেখব পরপর সাবজেক্ট ওয়াইজ চেকলিস্ট বানাতে হবে। কি সেই চেকলিস্টে থাকবে? এবার ধরো যদি আমি করি চেকলিস্ট,
প্রত্যেকের খাতায় এরকম একটা চেকলিস্ট বানাবে। এইখানে তোমাকে সাহায্য করবে বইয়ের সূচিপত্র, যেটা আগে বলছিলাম। এটাকে লিখতে হবে না খাতায়, ঠিক আছে, এটা বইয়ের থেকে তুমি কনসাল্ট করবে। এই সূচিপত্র তোমার এই চেকলিস্টে কিভাবে সাহায্য করবে দেখো। ধরো আমি একটা বিজ্ঞানের সাবজেক্ট দিয়ে একটা উদাহরণ, কারণ আমার হাতের কাছে তো সবসময় সব বই অ্যাভেলেবেল থাকবে না যে আমি সেগুলো পড়ে পড়ে বলছি, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। ধরো ভৌতবিজ্ঞানের একটা চেকলিস্ট বানাচ্ছ, আর এই চেকলিস্টটার পরে আসবে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট। এটা মাথায় রাখো, দেখতে থাকো ক্লাসটা। ভৌতবিজ্ঞানের চেকলিস্টে কি হলো, 1 এইভাবে না কলাম করে দেবে। চ্যাপ্টার 1, আমি কথার কথা বলছি, পরিবেশ। 2 ধরো গতিবিদ্যা। 3 আলো। 4 তাপ। এরকম আমি 4টে ধরো লিখে, সময় নষ্ট হবে, এই 4টে লিখে বোঝাচ্ছি তোমাদের। এখান থেকে এরকম লম্বা দাগ কেটে দাও। এইখানে হচ্ছে পড়া, ওপরে দাও পড়া। একটু রবার দিয়ে মুছে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু। তারপরেরটা হচ্ছে তোমার এই পড়া সংক্রান্ত বিভিন্ন নোটস, খাতা, এখানে লিখে রাখো খাতা, খাতা বলে লিখে রাখো, হ্যাঁ, বা মার্কিং। এই মার্কিং পোর্শনের মধ্যে কি রাখছো, যেমন বইতে মার্কিং করছো তেমনি খাতাতে শর্ট নোট নিচ্ছ, ঠিক আছে। এরপরে রাখো রিভাইজ। তাহলে এইবার দেখো, একটা চ্যাপ্টারকে তুমি যখন ধরছো তখন তুমি এখানে অনায়াসে এই লিস্টটা যেন খাতার মধ্যে থাকে, প্রতিটা সাবজেক্টে যেন থাকে। এ তোমাকে নড়তে দেবে না, এ তোমাকে চিনিয়ে দেবে। আমরা কিছু না, অনেক বাচ্চারই এটা অনীহা থাকে, ও মাথার মধ্যে আছে বুঝে নিয়েছি, না, ওটা হয় না, ওটা হয় না। এ তোমাকে গাইড করবে। খাতায় লিখে যদি তুমি প্রতিদিন রাত্রিরে দাগ মারো তবে তুমি বুঝতে পারবে যে সেটা কতদূর কি তৈরি হয়েছে না হয়নি। এই পড়া যখন হয়ে গেছে ভৌতবিজ্ঞানের দাগ মারলে, মার্কিং হয়ে গেছে দাগ মেরে দিলে এম, মার্কিং কমপ্লিট। শর্ট নোটস যদি হয়ে গিয়ে থাকে দিলে শর্ট নোটস কমপ্লিট। এইবার রিভাইজের এখানে এই দাগটা রেখে দাও। রিভাইজ হয়েছে আমার 1 বার, যদি 2 বার রিভাইজ হয়ে থাকে 2 বার, 3 বার রিভাইজ হয়ে থাকে 3 বার, 4 বার রিভাইজ হয়ে থাকে 4 বার, এইভাবে কাউন্টটা চলতে থাকুক। হ্যাঁ, এইবার ধরো কথার কথা, এই যে চ্যাপ্টারটা দেখছো, এই চ্যাপ্টারটাতে তোমার পড়া তো 3 বার কমপ্লিট হয়েছে, 4 বার কমপ্লিট হয়েছে, পড়েছো। ডাউট আছে, এখানে একটা কোশ্চেন চিহ্ন রেখে দাও, ঠিক আছে, ইন্টারোগেশন মার্ক এখানে একটা রেখে দাও, জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। এবার খাতা, এই খাতাতে তোমার ধরো রাইট চিহ্ন দিয়েছে, যে দুটো জিনিসই হয়ে গেছে, রিভাইজও হয়ে গেছে। এবার দেখো এই চেকলিস্ট তোমাকে কিন্তু দেখিয়ে দেবে এই চেকলিস্টটা কিন্তু তোমায় দেখিয়ে দেবে যে তোমার এই জায়গাটাতে অসুবিধাটা আছে ওই চ্যাপ্টারটায়। তাহলে সেই অসুবিধাকে নামিয়ে এনে আলাদা খাতায় তোমাকে তৈরি করতে হবে। এবং এই টোটাল যখন এই চেকলিস্ট তৈরি হয়ে যাচ্ছে, খেয়াল করছো
এই টোটাল যখন চেকলিস্টটা কমপ্লিট হয়ে গেল, দেখো এই জায়গাটা জল করছে, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব বলে জল করছে, এবং তুমি জানো সেটা বইয়ের মধ্যে এই গতি নামক চ্যাপ্টারের কোন জায়গাটাতে। এখানে প্রয়োজনে ইভেন তুমি সেই পৃষ্ঠা নাম্বারটাও লিখে রেখে দিতে পারো যে এটা 76 নম্বর পৃষ্ঠা, পেজ 76, ওইটা তোমার ডিস্টার্ব আছে। তাহলে এইটা হচ্ছে কি বলতো, এটা একটা তোমার চেকলিস্ট তো বটেই, এটা তোমাকে একজন যেন তোমার সামনে রয়েছে যে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কতটা তোমার কোন জায়গা ভালো তৈরি আছে, কোন জায়গাটা তৈরি নেই। এটা সব কটা বইতে করো, পুরো খাতাতে এটা সব কটা বইয়ের জন্য করো। তোমাদের বলে রাখি যে এমনি সাবজেক্টের ক্লাস আমি 2 দিন পর থেকে সাবজেক্টের ক্লাসগুলো নেবো, ইংরাজির যা যা কিছু আছে অন্যান্য ক্লাসগুলো। প্ল্যানিংয়ের ক্লাসগুলো কেন জুলাই মাসটা জুড়ে আমি নিয়ে নিচ্ছি, যে এই জায়গাটা যদি পুরো প্ল্যানিংটা কমপ্লিট থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, পিছিয়ে আছো যে মনে করছো সেও অনেক এগিয়ে থেকে দেখতে পাবে যে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবার আসি, এটা তো চেকলিস্ট হয়ে গেল। এই চেকলিস্টের পরে কিন্তু আসছে, চেকলিস্টে তো তুমি বুঝতেই পারলে যে তুমি কতবার রিভাইজ দিয়েছো অথবা দাওনি। ঠিক আছে, এবার এইখানটাতে আসছে যে আমাদের কোন কাজটা থাকে। পড়া হয়ে গেল, রিভাইজ হয়ে গেছে, এখানটা দাগটা ভালো পড়েনি, রিভাইজ হয়ে গেছে, এবার কাজ আছে কিন্তু মুখস্থ করার। ঠিক আছে, তাহলে এই যে চেকলিস্টের যে কাজটা বললাম, এই কাজটা কিন্তু জুলাই শেষ প্রায়, হ্যাঁ, আগস্টের মিডিল পর্যন্ত, আগস্ট 15 ম্যাক্সিমাম 20 এই পর্যন্ত এই পুরো কাজটাকে কমপ্লিট করে রেখে দিতে হবে। এবার দেখো, তাহলে এই টোটাল কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, ব্যালেন্স পড়ে থাকে যেটা, কিছু অংশ আমাদের হাতের স্পিড আসবে কখন পরীক্ষায়, আমাদের স্পিড আসবে কখন, যখন কিনা আমরা আমাদের জিনিসগুলো মুখস্থ থাকে। দেখো, এক হচ্ছে দুরকম পড়া, হচ্ছে দুরকম পড়া, হচ্ছে দু প্রকার, দুটো সাইড আছে। একটা হচ্ছে পড়া মানে হচ্ছে বোঝা, হ্যাঁ, আর একটা সাইড হচ্ছে নম্বর তোলা। তাহলে এই দুটো সাইড কিন্তু মানে এই বোঝাটা যদি না হয় তাহলে কিন্তু নম্বরও ভালো ওঠে না। হ্যাঁ, তাহলে প্রথমে পড়ব কি, পুরো বোঝার কাজটাকে আমরা কি করব, আগস্ট 15 আগস্ট 20 এই পর্যন্ত নিয়ে সব কটা বই যেমন ডেলি শিডিউল দিয়েছি সেইভাবে কমপ্লিট করে রেখে দেবো। এরপরে যে অংশটা পড়ে থাকবে আমার, সেটা হচ্ছে রিভাইজ, আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কিছু অংশ মুখস্থ করতে হবে আমাদের। সেগুলো কোনগুলো দেখি। দেখো, মানে দেখো, মুখস্থর কোনো নির্দিষ্ট জায়গা হয় না, কিন্তু কিছু জিনিস যদি ভালো মুখস্থ রাখো তাহলে সেগুলো খুব উপকার দেবে। এক হচ্ছে ফর্মুলা ভৌত বিজ্ঞানের, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, মাধ্যমিকের জন্য বলছি, অন্যান্য ক্লাসের আরও যে সমস্ত ফর্মুলা আছে তাদের সেইগুলো। দুই হচ্ছে রিয়াকশানের সাথে ব্যালেন্স থাকে। এবার রিয়াকশানের খাতা, ফর্মুলার খাতা আমি আলাদা করতে বলেছি কেন, এবং রোজ সেগুলোকে একবার করে পড়তে বলেছি, জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, এই রিয়াকশান রিয়াক্টিং লিখে ফেলেছি এখানে আমি, TION হবে এখানটা, রিয়াকশানগুলো কেমিস্ট্রির, সেগুলো যদি মুখস্থ করা, ঠিক আছে, যতগুলো সংখ্যায় হোক, তোমাদের মোটামুটি 91 এরকম মতো সম্ভবত আছে রিয়াকশান। আচ্ছা, এরপরে রাখতে হবে হচ্ছে ম্যাথ এবং তোমার ভৌতবিজ্ঞানের যদি ফিজিক্যাল সায়েন্সের ফর্মুলা মুখস্থ হয়ে থাকে, তোমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে, তোমাদের যে কোনো শর্ট কোশ্চেন উত্তর দিতে সুবিধা হবে। সঙ্গে যেগুলো মুখস্থ রাখতে হয় যে কোনো বিভিন্ন রকম বইতে, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ঠিক আছে, তার হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে মুখস্থ রাখতে হবে, যতগুলো সংজ্ঞা আছে। আচ্ছা, বাংলাতে কি, লেখক, কবির নাম,
গ্রন্থ, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, অথবা অথবা কাব্যগ্রন্থ। এটা কোনো উপন্যাস হতে পারে, উপন্যাস, বড় মানে গল্পের ক্ষেত্রে বলছি, নাটকের ক্ষেত্রে কোনো গ্রন্থ হতে পারে, ঠিক আছে, বা কোনো বড় নাটকের অংশ হতে পারে, সেগুলো তো জানোই মোটামুটি। আর এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থ, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তার সাথে যেগুলো মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সাল তারিখ, ইতিহাসের সাল তারিখ, ঘটনা, মানে কোন বিদ্রোহ, কোন স্বাধীনতা আন্দোলন, মানে স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনা এরকম, এবং ব্যক্তি, কোন ব্যক্তি কোন ঘটনাটা ঘটিয়েছেন, অমুক ব্যক্তির জন্মসাল কত, ঠিক আছে, এই রকম এই 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 পার্টগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তার সাথে আর কি কি মুখস্থ রাখতে হবে দেখো, এইগুলো যদি মুখস্থ রাখো পরীক্ষায় তোমার স্পিড বাড়বে। আরও যদি এগুলো তো প্রতিদিন করতে বলেছি আগের ক্লাসে, আরও বলে দিচ্ছি এর সাথে, কবিতাকে যতটা পারো মুখস্থ রাখো, ইংরাজি বাংলা দুটোতেই, ঠিক আছে, ইংরাজি বাংলার কবিতা যতটা পারো মুখস্থ রাখো, লাইন তুলে কোশ্চেন আসে, অনেক ইজি হয়ে যায়। এবার এবার তোমাদের বলেছিলাম যে বাংলা রচনার পয়েন্ট তো করছো প্রতিদিন, আমি বলেছি একটা দুটো করে রিভাইজ দিয়ে দেখতে, সেগুলো তো ঠিক আছে, ঠিক আছে, যেটা মুখস্থ রাখবে, যত বড় প্রশ্নের নোট নিয়েছো, বড় প্রশ্নের যে সিলেকশন করেছো খাতায়, তার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে মুখস্থ রাখো, ঠিক আছে। এই পয়েন্ট যদি মুখস্থ থাকে তাহলে আমি একটা ক্লাসে আমি তোমাদের দেখাবো প্রসঙ্গ এবং বিস্তার, এর মাধ্যমে, এই থিওরিটার মাধ্যমে তোমরা কিভাবে বড় প্রশ্নে, মানে বড় প্রশ্নকে সুন্দরভাবে লিখে চলে আসতে পারবে। কারণ একটা কথা মাথায় রাখবে, অনেকটা লেখা কিন্তু কাজের কথা না, যতটা শব্দ সংখ্যা দেবে সেই শব্দ সংখ্যার মধ্যে যতটা পরিমাণ পয়েন্টের প্রয়োজন, টু দি পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে ভরে দিয়ে ওপর নিচ, মানে ভূমিকা এবং উপসংহার এইগুলোকে জুড়ে, সঙ্গে প্রয়োজন পড়লে তার সাথে একটা ছবি দিয়ে পুরো বড় প্রশ্নটাকে তোমাদের রেডি করতে হবে। এবং অবশ্যই যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এইগুলো নিয়ে খাতা কিভাবে বানাতে হবে, খাতা মিন্স যে খাতাকে কত পরিচ্ছন্নভাবে পরীক্ষার সময় আমরা করব, লিখব, সেগুলো সম্বন্ধে ক্লাস নেব। তাহলে এখানে তোমাদের দেখালাম যে এই যে মানে যে কটা জিনিস তোমাদের মুখস্থ মূল করবার দরকার সেগুলো তো দেখালামই। এর সঙ্গে যেটা মনে রাখো সেটা হচ্ছে যে দেখবে চার্ট, সেটা কিসে কিসে থাকে, জীবন বিজ্ঞানে থাকে, হ্যাঁ, ভূগোলে থাকে, ভৌত বিজ্ঞানে, থাকে। এর সঙ্গে ভৌত বিজ্ঞানের একটা বড় জিনিস পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলকে কিন্তু মুখস্থ রাখতে হবে, কিন্তু কিভাবে, ছড়ার মাধ্যমে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে সার্চ দেবে যে পিরিয়ডিক টেবিল পোয়েম, এই ধরনের একটা সার্চ দেবে, দিলে দেখবে বেশ কিছু ইংরাজি, হিন্দি পিরিয়ডিক টেবিলটা ছড়ার আকারে আছে। আমি পারলে আমি একটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু অলরেডি অনেক আছে। এইটা যদি পিরিয়ডিক টেবিলটা হাতের মধ্যে চলে, মানে মাথার মধ্যে চলে আসে ভালোভাবে, ছড়ার মাধ্যমে পুরো পিরিয়ডিক টেবিল হয়ে যাবে, পারলে আমি একটা ক্লাস নিয়ে নেব, তাহলে কিন্তু তোমার ভৌত বিজ্ঞানে অনেকটা জিনিস এগিয়ে যাবে, ঠিক আছে। আর এই যে চার্টের কথা বললাম, এই চার্টের মধ্যে এই চার্টগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ এই চার্টগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সব কিছুই আসে। হ্যাঁ, এই চার্টের সঙ্গে যেটা করবে, তার সাথে যেটা রাখার দরকার
সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে শুধু না, সব সাবজেক্টের ক্ষেত্রে, মানে বৈশিষ্ট্য। যে কোনো জিনিস পড়বে যখন, তখন তার বৈশিষ্ট্য, হ্যাঁ, আর হচ্ছে উদাহরণ, এবং ব্যতিক্রম। এই তিনটে জিনিসকে কিন্তু অবশ্যই মাথায় রেখো। এমসিকিউ সহজ হয়ে যাবে। যারা 11-12 করছো তাদেরকেও বলছি যে যখন যে কোনো জিনিসটা পড়বে, বৈশিষ্ট্য, উদাহরণ এবং ব্যতিক্রম, এই তিনটে জিনিসকে যদি মাথার মধ্যে রাখো তাহলে, এবং ওইটার উপরে ভিত্তি করে যদি শর্ট নোট নাও, যে কোনো আইটেমকে, যে কোনো একটা জিনিস পড়ছো, সেটা জীবনবিজ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, যা কিছু হোক একটা, এই তিনটে জিনিসকে, সেটা ভূগোলও হতে পারে, এই তিনটে জিনিসকে মাথায় রাখো। সঙ্গে যেটা করবে, অঙ্কের ক্ষেত্রে বলছি, সরছে না এটা, অঙ্কের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে উপপাদ্য। ফর্মুলা তো আমি বলেইছি, উপপাদ্য, ত্রিকোণমিতি কোণ পরিমাণ, ত্রিকোণমিতি কোণের, হ্যাঁ, সাইন, কস, ট্যান, এটা ঠিক আবার উল্টো, ঠিক আছে। এর যে কোণের যে পরিমাণটা 0 থেকে একদম 90 পর্যন্ত, এই কোণ পরিমাণের যে চার্টটা আছে, সেই চার্টটাকে একদম ভালো করে মনে রাখবে। এই চার্টটা, এইটা তোমাকে কি করবে, ত্রিকোণমিতির অঙ্কে মানে ভীষণ সাহায্য করবে, ঠিক আছে। আর এর সঙ্গে যেগুলো করবার দরকার সেগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বলবো, কিন্তু যেগুলো তোমার একদম মানে বেসিক মুখস্থ রাখলে তোমার পরীক্ষায় দ্রুত সুবিধা হবে, সেগুলো এইগুলো, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের তো মার্কিং করা থাকছে, এটা সঙ্গে যদি ওই বইয়ের মার্কিং, সঙ্গে শর্ট নোট, আর কি বললাম, চেকলিস্ট, সেলফ অ্যাসেসমেন্ট। লাস্ট একটা কথা ইম্পর্টেন্ট, সেইটা লাস্ট শুনে নাও, যে এই টোটাল জিনিসটা কোন জায়গায় ধরা থাকছে। এই সমস্ত জিনিসটা কিন্তু এই সেলফ অ্যাসেসমেন্টে ধরা থাকছে। ME হবে একটা, আচ্ছা ইটা পরে পড়ে গেছে, এইখানটা ইটা হবে। সেলফ অ্যাসেসমেন্টে ভরা মানে নিজেকে নিজে পরীক্ষা করে দেখা, যাচাই করা, সোজা কথা, যাচাই করা। এতক্ষণ মনে আসছিল না টার্মটা। তাহলে কিভাবে যাচাই করবে? এই সমস্ত জিনিসটা কিন্তু এক এক করে হবে, এবং তার পাশে একটা করে টিক মার্ক পড়বে ওই খাতাটায়, হ্যাঁ। এবং এই সেলফ অ্যাসেসমেন্ট 7 দিনে একবার করে, টোটাল সবকটা সাবজেক্ট 7 দিনে ওই পুরো খাতাটাতে চোখ বুলিয়ে নেবে। যদি সম্ভব হয় রোজ, যদি সম্ভব হয়, অর বলে দিচ্ছি, রোজ রাতে, রোজ রাতে, সারাদিন পড়াশুনো হয়ে গেল, রোজ রাতে গিয়ে ওই চেক লিস্টটাতে মানে নজর রাখো, ঠিক আছে। গ্রামারের ক্লাস নিয়ে আসছি, অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো নিয়ে আসছি, ভৌতবিজ্ঞানের ফর্মুলাগুলো পর 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 ধরে ধরে প্রত্যেকটা ফর্মুলা আলাদা আলাদা করে ধরে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এ বাদে অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো আছে, সেই সাজেশনগুলো আমরা রেডি করছি, সেই সাজেশনগুলো নিয়েও তোমাদের সামনে আসবো। 11-12 তোমাদের জন্য বলছি, তোমাদের হাতে কিন্তু সময় কম, বিশেষত 11-এর যে সেমেস্টার আছে, সেমেস্টারটার সময় কম হাতে। এইভাবে রিভিশনগুলো শুরু করে দাও, সেলফ অ্যাসেসমেন্ট করো, চেকলিস্ট করো, শর্ট নোট নাও, মার্কিং করো, ঠিক আছে। অবশ্যই পারবে MCQ, দারুণভাবে পারবে। আর পড়ে থাকবে কি? আমি প্রবীর রায়চৌধুরী,
টপাস টাস্কের এই ক্লাসে ছিলাম। তোমরা যারা নতুন এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, পুরনো যারা আছো অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা একটু শেয়ার করো, নতুনদেরও বলছি একটু শেয়ার করতে, আর কমেন্টে আমাকে জানাও তোমাদের কী ধরনের ক্লাস তোমাদের লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের সঙ্গে সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ক্লাসগুলো নিয়ে। ঠিক আছে।